হাই, আমি দেবাশিস মণ্ডল। ফিজিক্স মে ডিসি চ্যানেলে তোমাদের জন্য আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার ভিডিও টপিকটা হচ্ছে প্রিজম। তো আজ আমার ভিডিওটা পুরোপুরি ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য। তো ক্লাস 10-এর স্টুডেন্টরা তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। দেখে নাও ভিডিওর প্রথম কোশ্চেনটা কী বলছে, প্রিজম কাকে বলে। তিনটি আয়তকার এবং দুটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ মাধ্যমের অংশ বিশেষকে বলা হয় কি প্রিজম। দেখে নাও কী করে হচ্ছে। দেখো এখানে আমি একটা প্রিজমের 3 ডাইমেনশনাল একটা ছবি আমি এখানে অঙ্কন করেছি। দেখতে পাচ্ছ এখানটায়, এখানে ভালো করে দেখো, এটা একটা প্রিজমের ছবি 3 ডাইমেনশনাল। তো দেখো এই ছবিটা ভালো করে দেখে নাও। প্রিজম বেসিক্যালি তিনটি আয়তকার তল। দেখে নাও এই একটা আয়তকার তল, নাম কি DFGK। আর দেখো ব্যাকের আয়তকার তলের নাম কি DEHK। দেখতে পাচ্ছ ব্যাক সাইডের একটা আয়তকার তল এবং ফ্রন্ট সাইডের একটা আয়তকার তল। আরও দেখো আরেকটা আয়তকার তল আছে, দেখো এই একটা আয়তকার তল, নাম কি EFGH। দেখতে পাচ্ছ এই তলার আয়তকার তলের উপরেই বেস করে কিন্তু প্রিজমটা স্ট্যান্ড হয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে প্রিজমটা। তো সেই কারণে এই যে তলার তলটা, এই তলটাকে বলা হয় কি প্রিজমের ভূমি। আর দেখে নাও এই যে সামনের তল এবং যে ব্যাক সাইডের আয়তকার তল, এই দুটো তলের উপরেই কি হয়, আলোক রশ্মির প্রতিসরণের ঘটনাগুলি ঘটে প্রিজমের ভিতর। দেখে নাও এটা যদি বায়ু মাধ্যম হয়, তুমি বায়ু মাধ্যম থেকে একটি আলোক রশ্মিকে প্রিজমের উপরে ফেললে, দেখবে কি বলো তো, আলোক রশ্মিটা এই ফ্রন্ট সাইডের আয়তকার তলে এসে আপতিত হবে। তারপরে কি হবে, রশ্মিটা এই প্রিজমের মধ্য দিয়ে গিয়ে আবার সেকেন্ড সারফেসে গিয়ে আপতিত হবে। তারপরে সেকেন্ড এই যে দেখতে পাচ্ছ, এটা সেকেন্ড সারফেস, ব্যাক সাইডের সারফেসটাকে আমি সেকেন্ড সারফেস বলছি। এই সারফেস থেকে তারপরে কিন্তু আলোক রশ্মিটা আবার বায়ু মাধ্যমে বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে কি হচ্ছে, দুবার কিন্তু আলোক রশ্মির প্রতিসরণ ঘটছে। একবার কি বায়ু মাধ্যম অর্থাৎ লঘু মাধ্যম থেকে কাজ মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমে আলো ঢুকছে। তারপরে দেখো আবার এই ঘন মাধ্যম থেকে আলোক রশ্মিটা গিয়ে আবার লঘু মাধ্যমে যাচ্ছে। মানে প্রথমবার প্রতিসরণ ঘটছে এই সামনের সারফেসে এবং দ্বিতীয়বার অর্থাৎ অন্তিমবার আলোক রশ্মির আবার প্রতিসরণ ঘটছে কোথায়, এই ব্যাক সারফেসে। ঠিক আছে, অর্থাৎ প্রিজমের ভিতর আলোক রশ্মির দুবার কিন্তু প্রতিসরণ ঘটে। এই কারণেই এই দুটি সারফেস দেখতে পাচ্ছ, এই সামনের আয়তকার তল এবং এই ব্যাকের আয়তকার তল, এদেরকে বলা হয় কি প্রিজমের কি প্রতিসারক তল। এবারে ভালো করে দেখো এই প্রতিসারক তল এবং এই প্রতিসারক তল ভালো করে দেখো একটা স্ট্রেট লাইনে এসে মিলিত হয়েছে, নাম কি ডিকে। চেক করে দেখো এই যে প্রতিসারক তল, দেখো এই স্ট্রেট লাইনে মিলিত হয়েছে। আবার দেখো এই যে পেছনের যে আয়তকার, এটাও দেখো একটা কমন স্ট্রেট লাইনে কিন্তু আছে। মানে কি এই দুটি প্রতিসারক তল সামনের এবং ব্যাক সাইডের প্রতিসারক তল দুটি যে সরলরেখা এসে মিলিত হবে, অর্থাৎ ডিকে নামক সরলরেখা এসে মিলিত হলো, এই সরলরেখাকে বলা হয় কি প্রিজমের প্রান্তরেখা। এবারে কোশ্চেনটা, প্রিজমের প্রধানচ্ছেদ কী। দেখতে পাচ্ছ যদি তুমি প্রিজমটাকে এই প্রান্তরেখা বরাবর লম্বালম্বিভাবে তুমি কাটো, তাহলে দেখবে কি অনেক ত্রিভুজাকৃতি অংশ পাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে একটা এঁকেছি, দেখো রেড কালারে ABC। দেখো যদি মাঝখান দিয়ে কাটা হয় তাহলে কী পাবে, একটা ত্রিভুজাকৃতি অংশ পাচ্ছ। একেই বলা হচ্ছে প্রিজমের কি প্রিন্সিপাল সেকশন বা প্রধানচ্ছেদ। আবার দেখো এখান থেকে কাটলে কী হবে, আবার একটা ত্রিভুজাকৃতি অংশ পাবে। অর্থাৎ প্রিজমের তাহলে প্রধানচ্ছেদ কীরকম, ত্রিভুজাকার। ঠিক আছে, এরকম কোশ্চেন করতে পারে। প্রিজমের প্রধানচ্ছেদের আকৃতি কেমন, কি বলবে, ত্রিভুজ আকৃতি হচ্ছে প্রিজমের প্রধানচ্ছেদের আকার। আচ্ছা এবারে কোশ্চেনটা হচ্ছে প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ কাকে বলা হয়। দেখতে পাচ্ছ প্রিজমের দুখানা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল। এই দুটো প্রতিসারক তলের মধ্যে অ্যাঙ্গেল কোনটা, এইটা বা এটাও বলতে পারো, বা এটাও, তিনটাতে একই অ্যাঙ্গেল। তো অর্থাৎ প্রিজমের দুটি প্রতিসারক তল যে কোণ করে থাকে তাকে বলা হয় কি বলতো, প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ। প্রিজমের কোণকে সর্বদা লেখা হয় কি দিয়ে, এ দিয়ে। কি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এ অক্ষর দ্বারা প্রকাশ করা হয় কাকে, প্রিজমের প্রতিসারক কোণকে। তাহলে আমরা অনেকগুলি টার্ম জেনে গেলাম। প্রান্তরেখা হচ্ছে ডিকে, আর প্রতিসারক তল কোনটা DFGK, আর কোনটা DEHK, দুটো প্রতিসারক তল। ভূমি কোনটা EFGH, প্রিজমের ভূমি। আর প্রধানচ্ছেদ কোনটা, এখানে ABC হচ্ছে প্রধানচ্ছেদ। আর প্রিজমের কোণ হচ্ছে অ্যাঙ্গেল এইটা BAC, বা হতে পারে কত HKG, বা হতে পারে কত EDF। এই তিনটেই প্রিজমের কোণ হয়েছে। তাহলে আমরা কী কী জানলাম দেখে নাও। DFGK এই একটা প্রতিসারক তল, আর কত EHKD এই একটা ব্যাক সাইডের প্রতিসারক তল। আর ভূমি কোনটা, EFGH হচ্ছে প্রিজমের ভূমি। আর প্রধানচ্ছেদ কোনটা, ABC।
আর দেখতে পাচ্ছ ডিকে তাহলে কী হলো, প্রিজমের কি প্রান্তরেখা। আর প্রিজমের কোণ বা প্রতিসারক কোণ কোনটা, অ্যাঙ্গেল বিএসি, বা এটাও হতে পারে এইচ কেস যেটাকেও তুমি বলতে পারো প্রিজমের কি কোণ বা প্রতিসারক কোণ, এটাও হতে পারে ইডি এফ অ্যাঙ্গেল, এটাও কি বলতো প্রিজমের কোণ। তো এইগুলি হলো প্রিজম সম্বন্ধীয় কয়েকটি রাশি, এগুলো তোমাদের জেনে রাখতে হবে। আচ্ছা দেখে নাও কী বলছে, 3টি আয়তকার এবং 2টি ত্রিভুজাকার তল। বুঝতে পারলে 3টি আয়তকার তলের মধ্যে 2টি আয়তকার তল কি বলেছিলাম, প্রতিসারক তল, আর একটা হচ্ছে ভূমি। তাহলে 3টে আয়তকার তল হয়ে গেল। ও এবার দেখে নাও এই 3টে আয়তকার তল ছাড়াও আরও দুটো কিন্তু আয়তকার তল থাকে, দেখতে পাচ্ছ এই ত্রিভুজাকৃতি, দেখতে পাচ্ছ একটার নাম হচ্ছে ডিইএফ আর একটা কত কেএইচি। এই দুটি ত্রিভুজাকৃতির তল কিন্তু আছে প্রিজমের ক্ষেত্রে। এই দুটি তলকে বলা হয় কি প্রিজমের পার্শ্বতল। কি বলা হয়, প্রিজমের পার্শ্বতল। তো দেখতে পাচ্ছ দুটি ত্রিভুজাকার তলও কিন্তু আছে প্রিজমের ক্ষেত্রে। তাহলে 3টি আয়তাকার তল এবং 2টি ত্রিভুজাকার তল, অর্থাৎ 2টি পার্শ্বতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম মানে কি, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো ইজিলি চলাচল করতে পারে। তো এখানে দেখো আমরা যে প্রিজমটা নিয়েছি সেটা কিন্তু বেসিক্যালি কাঁচ দিয়ে তৈরি। কাঁচের মধ্যে দিয়ে আলো কী হয়, ইজিলি চলাচল করতে পারে। তো সেই কারণে প্রিজমটাও কী হবে, একটি স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ 3টি আয়তকার এবং 2টি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ মাধ্যমের অংশকেই বলা হয় কি প্রিজম বলা হয়। আচ্ছা এবারে দেখে নাও পরেরটা, কিছু জিনিস মনে রাখতে হবে তোমাদের। দেখে নাও আলোর প্রতিসরণের ধর্ম। দেখে নাও এখানে 2টি কেস তোমাদের বলেছি, এই একটা এবং সেইখানে হচ্ছে এইটা। দেখে নাও প্রথম কেসটা কি বলছে, দেখো এখানে 2টি মাধ্যম আছে, এটা হচ্ছে 2টি মাধ্যমের বিভেদ তল। এই যে লাইনটা টেনেছি, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, মানে বিভেদ তলের এই সাইডে লঘু মাধ্যম, এইটা ঘন মাধ্যম। যদি আলোক রশ্মি, দেখতে পাচ্ছ পি কিউ একটা আলোক রশ্মি এসে কোথায় পড়েছে, কিউ পয়েন্টে। যদি কোনো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতে চায়, দেখতে পাচ্ছ যদি এখানে পড়েছে, কোথায় পড়েছে রশ্মিটা, কিউ বিন্দুতে পড়েছে। তো বিভেদ তলের উপরে যে বিন্দুতে পড়বে তোমার ফার্স্ট কাজ কি, সেই বিন্দুতে একটা অভিলম্ব টানবে। দেখতে পাচ্ছ কিউ বিন্দুতে কী টেনেছি, একটা লম্ব টেনেছি, যার নাম N1 N2, একে বলা হয় অভিলম্ব। তো আলোক রশ্মি পি কিউটা বিভেদ তলের উপরে কিউ বিন্দুতে পড়লো, সেই কারণে একটা অবিলম্ব টানলাম কিউ বিন্দুর উপর দিয়ে। এবার রশ্মিটা কিন্তু ঘন মাধ্যমে প্রবেশ করবে। তো রশ্মিটা তো লঘু থেকে ঘনতে আসছে, সেই কারণে প্রতিসরণের সূত্র কি বলছে, লঘু থেকে ঘনতে আসার সময় আলোক রশ্মিটা সর্বদা কোন দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে যাবে। দেখতে পাচ্ছ রশ্মিটা অ্যাকচুয়ালি এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটাই কিন্তু অবিলম্বের গা ঘেঁষে চলে এসছে। তো এটাই প্রতিসরণের সূত্র। এবারে দেখে নাও আপতন কোণ কোনটা, এটা তো আপতিত রশ্মি, এটা অভিলম্ব, তার মধ্যবর্তী কোণকে বলে আপতন কোণ। এখানে পি কিউ N1টা আপতন কোণ, আর এখানে দেখতে পাচ্ছ এটা প্রতিষ্ঠিত রশ্মি, তাই তো। তাহলে N2 কিউ আর ইকুয়াল টু আর হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। আর যদি অন্য কেস ঘটে, দেখে নাও যদি রশ্মিটা ঘন থেকে লঘুতে আসতে চায়, দেখতে পাচ্ছ পি কিউটা আপতিত রশ্মি, কিউ বিন্দুতে আপতিত হলো বিভেদ তলের উপরে। তো এখানে একটা অভিলম্ব টানবো N1 N2, তো রশ্মিটা তো ঘন থেকে লঘুতে আসতে চাইছে, সেই কারণে প্রতিসরণের নিয়ম অনুসারে রশ্মিটা কিন্তু অভিলম্ব থেকে অনেকটা দূরে সরে যাবে। তো এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। তো এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, এটা তো আপতন কোণ, আপতিত রশ্মি অ্যান্ড অভিলম্বের মধ্যবর্তী কোণটা আপতন কোণ, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, আর অভিলম্বের মধ্যবর্তী কোণটা প্রতিসরণ কোণ। তো এক্ষেত্রে যদি রশ্মিটা ঘন থেকে লঘুতে আসে, তাহলে কিন্তু আপতন কোণের থেকে প্রতিসরণের কোণটা কী হবে, বেশি হবে। আর যদি রশ্মিটা লঘু থেকে ঘনতে প্রবেশ করে, তাহলে আপতন কোণটা কিন্তু বেশি হবে কার থেকে, প্রতিসরণ কোণের থেকে। তো এই দুটো জিনিস মনে রাখলে কী হবে, প্রিজমের আঁকাগুলো তোমাদের খুবই সহজ বলে মনে হবে। তো এবারে পুরোপুরি চলে আসছে প্রিজমের ক্ষেত্রে। দেখে নাও কী বলছে, প্রিজমের ভিতর আলোক রশ্মির গতিপথটি বর্ণনা করো। তো তোমাদের জানতে হবে প্রিজমের মধ্যে আলোক রশ্মি কীভাবে চলাচল করে, সেটা আগে জানতে হবে। দেখে নাও এবার তোমাদের জানতে হবে প্রিজমের ভিতর আলোক রশ্মির গতিপথটা কেমন, সেটা তোমাদের জানতে হবে। দেখে নাও কী বলছে কোশ্চেনটা, প্রিজমের ভিতর আলোক রশ্মির গতিপথটি বর্ণনা করো। তো প্রথমে তোমাদের বলবো কি, প্রিজমের ভিতর আলোক রশ্মির গতিপথটা কেমন সেটা আগে বর্ণনা করব। তারপর ওখান থেকে কোনটা চ্যুতিকোণ, প্রিজমের চ্যুতিকোণ কোনটা সেটা তোমাদের বলবো, তার ধারণা তোমাদের দেবো। তারপরে কোশ্চেনটা কী বলেছে, চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তো এই 3টি কোশ্চেন আছে, দেখে নাও। প্রথম কোশ্চেনটা কী বলছে, প্রিজমের ভিতর আলোক রশ্মির গতিপথটি বর্ণনা করো। তো এখানে একটা প্রিজম আঁকা হয়েছে ABC। তো একটা দেখে নাও, এই বড় প্রিজমটা কিন্তু আঁকলে কিন্তু অনেক অসুবিধা হবে, সেই কারণে এই বড় প্রিজমটা না এঁকে একটা প্রধান ছেদ নিয়ে নিচ্ছি ABC। সেই প্রধান ছেদটা নিয়েই কিন্তু পুরোপুরি আমরা প্রমাণটা করব, বা আলোক রশ্মির গতিপথটা কোথায় বর্ণনা করছি প্রধান ছেদটা নিয়ে। দেখে নাও এখানে ABC হচ্ছে
প্রিজমের প্রধান ছেদ। তো এখানে দেখতে পাচ্ছ এবি এবং এসি এই দুটো সাইডকে বলা হচ্ছে কি প্রিজমটার প্রতিসারক তল। আর এখানে যে বিসিটা আছে এটা প্রিজমের ভূমি ধরে নাও, আর অ্যাঙ্গেল বিএসি এই যে কোণটা আছে এই কোণটা প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ ধরে নাও। তো দেখে নাও কী করে রশ্মিটা যাতায়াত করে প্রিজমের ভিতর দিয়ে। প্রথমে একটা রশ্মি আপতিত হলো, পিকিউ রশ্মি কোথায় আপতিত হলো, প্রিজমটার এবি সারফেসে আপতিত হলো। দেখো পিকিউ রশ্মিটা কিউ বিন্দুতে আপতিত হলো কোথায়, এবি সারফেসের উপরে। তো দেখো এই রশ্মিটা কিন্তু বায়ু মাধ্যমে থেকে এসেছিলো, এসে পড়লো কোথায়, প্রিজমের উপরে, অর্থাৎ প্রিজমটা কিন্তু ঘন মাধ্যমে প্রবেশ করতে চাইছে। তো ভালো করে দেখো, তার মানে অবশ্যই এখানে এবিটা কিন্তু বিভেদ তল হয়ে যাচ্ছে। এবির এই সাইডে বায়ু মাধ্যম আর ভিতরের দিকে লঘু মাধ্যম, ঘন মাধ্যম। তো এবিটা হচ্ছে কি দুই মাধ্যমের বিভেদ তল। তো রশ্মিটা যে পিকিউ রশ্মিটা বলেছি আপতিত হলো কিউ বিন্দুতে, সেটা কিন্তু লঘু মাধ্যম থেকে এসে প্রিজমের উপর আপতিত হলো। তো এখানে আপতিত হলো, তো ফার্স্ট কাজ কি বলেছি, যেখানে আপতিত হবে আগে তুমি কি করবে, সেই পয়েন্ট দিয়ে সেই পয়েন্টের উপর কী করবে, সেই পয়েন্টের উপর একটা অভিলম্ব টানবে। তো এখানে N1O হলো সেই অভিলম্ব, টানা হলো কোথায়, কিউ বিন্দুর উপর দিয়ে টানা হলো কোথায়, বিএ বিভেদ তলের উপরে, তাই তো, মানে বিএ বিভেদ তলের উপর কিউ বিন্দুর উপর দিয়ে একটা অভিলম্ব টানলাম N1O। তার মানে কি এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলা হয়, এটা I1 দিলাম। এবার দেখো রশ্মিটা কি হচ্ছে, লঘু থেকে কিন্তু ঘনতে আসছে, সেই কারণে রশ্মিটা কী হবে, অভিলম্বের দিকে সরে এলো। অ্যাকচুয়ালি তো দেখো এরকম যাওয়ার কথা, মানে দেখতে পাচ্ছ হলুদ লাইনটা বরাবর কিন্তু যাওয়ার কথা, কিন্তু এরকম বরাবর না গিয়ে অনেকটা কিন্তু অভিলম্বের গা ঘেঁষে এসছে। দেখো এইটা প্রতিষ্ঠিত রশ্মি, মানে এই তলের সাপেক্ষে এটা আপতিত রশ্মি, এটা প্রতিষ্ঠিত রশ্মি। তো এই প্রতিষ্ঠিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ কত, R1। তো দেখো তার মানে এই তলের যেটা প্রতিষ্ঠিত অংশ সেটা কিন্তু আবার এই যে আছে না এসি তলের উপর কিন্তু আপতিত হলো, মানে এই তলের প্রতিষ্ঠিতটাই কি হবে, এই তলের আনুষঙ্গিক কি হয়ে যাচ্ছে, আপতিত রশ্মি হচ্ছে। তো এই প্রতিষ্ঠিত রশ্মিটা পুরোপুরি গিয়ে কোথায় পড়লো, প্রিজমটার সেকেন্ড প্রতিসারক তল অর্থাৎ এসিতে, এসির উপরে আর বিন্দুতে আপতিত হলো। তো এখানে আপতিত হলো, তো যেখানেই আপতিত হোক না কেন ফার্স্ট কাজ কি, সেখানে একটা অভিলম্ব টানবে। তো দেখো একটা লম্ব টানলাম, 90 ডিগ্রি অঙ্কন করলাম N2O কোথায়, আর বিন্দুতে, কার উপরে, এসি বিভেদ তলের উপরে। তো রশ্মিটা কী দেখতে পাচ্ছ, এই যে রশ্মিটা কিউ আর রশ্মিটা এটা ঘন থেকে গিয়ে কিন্তু লঘুতে আসতে চাইছে, অর্থাৎ এই যে রশ্মিটা কী হবে, যখন লঘুতে আসবে দেখবো কি সে রশ্মিটা হচ্ছে অভিলম্ব থেকে অনেকটা দূরে সরে গেল। তো দেখো তার মানে কি এটা অভিলম্বের সাথে এই যে অ্যাঙ্গেল, এটা আপতিত রশ্মি, যদি তুমি এই তলটা ধরো সেক্ষেত্রে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণটা আপতন কোণ। তো R2টা হচ্ছে কি এই তলের সাপেক্ষে আপতন কোণ। তো এটা তো প্রতিষ্ঠিত রশ্মি এই তলের সাপেক্ষে, তো এই প্রতিষ্ঠিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে লিখছি কী দিয়ে, I2 দিয়ে। তাহলে আমরা কী পেলাম, তো তাহলে I2টাকেও বলতে পারি কী বলো তো, নির্গমন কোণ। কারণ কি এই যে অংশটা RS অংশটা কী হয়েছে, প্রিজম থেকে পুরোপুরি নির্গত হয়ে গেছে, অর্থাৎ নির্গত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে অনেক সময় নির্গমন কোণও বলা হয়। তার মানে কী পেলাম, এটা আপতিত রশ্মি, এইটা পিকিউটা আপতিত রশ্মি এবং আরএসটা হচ্ছে কি বলতো, প্রতিষ্ঠিত রশ্মি। ঠিক আছে, তো এটা আপতন কোণ I1 আর I2টা কি, I2টা হচ্ছে তোমার নির্গমন কোণ। তো এটাই হচ্ছে প্রিজমের ভিতর রশ্মি চিত্রটা কেমন হয়, অর্থাৎ প্রিজমের ভিতর আলোক রশ্মিটা PQRS এরম পথে যাতায়াত করবে এবং দেখো সর্বদা কী হচ্ছে, রশ্মিটা কিন্তু এই ভূমির দিক বরাবর কিন্তু বেঁকে গেছে। তো এই পুরো জিনিসটাই কিন্তু এইখানে কথায় লেখা আছে, তোমরা পড়লে বুঝতে পারবে। আচ্ছা এবারে পরের টপিকটা হচ্ছে চ্যুতিকোণ কী হয় দেখে নাও। আচ্ছা এটা তো আপতিত রশ্মি, অ্যাকচুয়ালি রশ্মিটা তো এরকম যাওয়ার কথা, তো তুমি দেখে নাও, তুমি রশ্মিটাকে এরকমই বাড়িয়ে নাও ডট ডট দিয়ে দিয়ে, আর দেখে নাও এটা তো নির্গমন রশ্মি। অ্যাকচুয়ালি এই যে রশ্মিটাকে ব্যাকে বাড়ালে কি হবে, এই হলুদ লাইন বরাবর কিন্তু এরকম আসতো, বুঝতে পারলে না, এটা তো আপতিত রশ্মি, একে সামনের দিকে বাড়াও, আর এটা তো নির্গমন রশ্মি, একে যদি ব্যাকে বাড়াও দেখবে কি বলো তো, আপতিত রশ্মির সম্মুখবর্তী অংশ এবং নির্গমন রশ্মির কি ব্যাকওয়ার্ড অংশটা একটা পয়েন্টে মিট করলো, কোথায় মিট করলো, টি পয়েন্টে। তো দেখো ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, অ্যাঙ্গেলটা কত, MTR বা হতে পারে MTS। এই যে অ্যাঙ্গেলটা পেলাম না, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি চ্যুতিকোণ, অর্থাৎ কি প্রিজমের ক্ষেত্রে আপতিত রশ্মি এবং নির্গমন রশ্মির মধ্যবর্তী কোণকেই বলা হয় কি চ্যুতিকোণ। তো কী করে আঁকলে, আপতিত রশ্মিটাকে সামনের দিকে বাড়াবে, নির্গমন রশ্মিটাকে ব্যাকে বাড়াবে, ফলে একটা কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, নাম কি MTR বা MTS, একেই বলা হয় প্রিজমের চ্যুতিকোণ। আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণকেই বলা হয় কি প্রিজমের চ্যুতিকোণ।
ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে এই কাছে আবার ছবিটা আঁকা হয়েছে। এবারে পরের কোশ্চেনটা কী বলেছে, চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। চ্যুতিকোণকে লেখা হয় কী দিয়ে, ডেল্টা দিয়ে, দেখতে পাচ্ছ ডেল্টা পর চ্যুতিকোণ। পরে কোশ্চেনটা বলছে কি চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। দেখে নাও এই ছবিটা আমি এখানে আবার এঁকেছি সুবিধার জন্য তোমাদের। তো দেখতে পাচ্ছ এই একটা অভিলম্ব এবং এই যে আর পয়েন্ট অভিলম্ব, দেখতে পাচ্ছ একটা পয়েন্টটা কিন্তু কাট করলো, সেই কাটিং পয়েন্টটা কিন্তু ও। তাহলে কী কী বুঝতে পারলাম বলো তো, তাহলে অর্থাৎ প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মির দুবার প্রতিসরণ ঘটছে, একবার ঘটছে কিউ বিন্দুতে, একবার ঘটছে কোথায় আর বিন্দুতে। তো এবারে দেখা যাক কী কী পাচ্ছি। দেখো এবারে দেখো আমি কী কী পাচ্ছি, আমার টার্গেটকে চ্যুতিকোণ বার করো। তো দেখে নাও আগে আমরা চ্যুতিকোণটাই বার করছি। তো কী কী পেলাম দেখো, এখানে একে লিখেছে এখানটায়। তো প্রিজমের কোণ কত, বিএসি মানে এ, মানে এটাই তো প্রিজমের কোণ বিএসি, এটা প্রিজমের কোণ বিএসি। আর চ্যুতিকোণ কোণটা এমটিআর চ্যুতিকোণ। তো এই অ্যাঙ্গেলটা I1 কত, PQN1টা I1, আর কত এটা SRN2টা হচ্ছে I2, আর কত আছে OQRটা হচ্ছে R1, আর ORQটা হচ্ছে কত R2। তো আমার টার্গেটকে চ্যুতিকোণ বার করা। তো দেখতে পাচ্ছি চ্যুতিকোণ কোণটা এইটা। আমরা তো জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু কী হয়, বিপরীত অন্তস্থ কোণের যোগফল। দেখো তুমি যদি এই ত্রিভুজটাকে ধরে নাও, তো ভালো করে দেখো এই যে অ্যাঙ্গেলটা তো বহিস্থ কোণ সমান কী হবে, বিপরীত অন্তস্থ কোণ, মানে কি এই কোণটা আর এই কোণটার সমান হবে, যোগফলের সমান। মানে কি দেখো এই যে একটা ত্রিভুজ আঁকা হলো, এই যে ত্রিভুজ এর বহির্গত অংশ হচ্ছে এইটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এমটিআরটা বহিস্থ কোণ, এই তাহলে বহিস্থ কোণ সমান কী হবে, ওই ত্রিভুজের দুটি বিপরীত অন্তস্থ কোণের যোগফল। তো বিপরীত মানে কি, নিশ্চয়ই এই কোণটা হবে না, কোন কোণটা, এই কোণটা আর এই কোণটা, নাম কি TQR অ্যান্ড কি TRQ, এই দুটি কোণের যোগফল হবে কোনটা, MTR। তো এটা হচ্ছে কী বলতো জ্যামিতির সূত্র, তোমাদের এই উপপাদ্যে ছিল আই থিঙ্ক। দেখে নাও তাহলে কী জানি, আমরা জানি বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের যোগফল, অর্থাৎ MTR সমান কত হবে, TQR প্লাস TRQ। এটাই প্রথমে লেখা হয়েছে। চ্যুতিকোণ ডেল্টা মানে MTR, বহিস্থ কোণ সমান TQR প্লাস TRQ, দুটি বিপরীত অন্তস্থ কোণের যোগফল। তাহলে এখানে MTR মানে ডেল্টা লিখলাম ইকুয়াল টু TQR। TQR পাবো দেখে নাও, এখানে TQR মানে হবে এইটা, TQR মানে কত, যদি এটা I1 হয় পুরোটা I1, তার থেকে এই R1টা তো কমছে, তবে তো পাবে কত TQR, অর্থাৎ TQR মানে কত I1 মাইনাস R1। সিমিলারলি এখানে TRQ আছে, যদি এটা I2 হয় এই পুরোটা I2 বিপরীত কোণ, I2 থেকে তো R2 মাইনাস গেলে তবে তো পাবে কোনটা TRQ, অর্থাৎ TRQ মানে কত I2 মাইনাস R2। সেই কারণে এখানে লেখা হয়েছে TQR মানে কত I1 মাইনাস R1, TRQ মানে কত I2 মাইনাস R2। এবার দেখো কী করছি, এবার আমরা করবো কি I1 I2কে একটা জায়গায় রাখছি, অর্থাৎ ডেল্টা সমান কত I1 প্লাস I2, তারপরে মাইনাস কত R1 যোগ R2, এটা আলাদা রেখে দিলাম, এটা 1 নাম্বার দিলাম, অর্থাৎ ডেল্টা সমান কত I1 প্লাস I2 মাইনাস R1 যোগ R2। এবারে দেখে নাও চতুর্ভুজ AQOR মানে কোনটা, এ দেখো AQOR, এই চতুর্ভুজ থেকে আমরা কি পাই, মানে আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের যোগফল 360 ডিগ্রি, অর্থাৎ প্রথম কোণটা কত হবে RAQ প্লাস কত QOR, তারপরে প্লাস ORA প্লাস ORA প্লাস RAQ, এই 4টি কোণের যোগফল কত হবে 360 ডিগ্রি। তো প্রথম কোণটা কত আছে RAQ মানে কত A, প্রিজমের কোণ কত A দিয়ে লেখা হয়, তো এখানে RAQ মানেই প্রিজমের কোণ অর্থাৎ A। সেকেন্ড কোণটা কত A প্লাস কত হবে AQO, এটা তো অভিলম্ব টেনেছি, মানে অবশ্যই AQOটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, বুঝতে পারলে না। এই যেখানে আছে না N1O, এটা তো টেনেছি কি এই তলের উপরে লম্ব, লম্ব বলা মানে কি এই কোণটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ AQO সমান 90 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা A, তারপরটা 90 ডিগ্রি প্লাস কত QOR, আমরা জানি না QOR এর মান কত, তো প্লাস QOR প্লাস কত ORA, এখানে ORAও মানে কত 90, কারণ কি এই যেটা তো এটা আনা হয়েছে কীরকম অভিলম্ব টানা হয়েছে, অর্থাৎ এই অভিলম্বের সাথে এই তলের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 90 হবে, অর্থাৎ লাস্ট কোণটা কত হচ্ছে ORA মানে 90 ডিগ্রি ইকুয়াল টু কত 360। দেখে নাও দেখো A প্লাস 90 প্লাস QOR এর তো মান জানি না, প্লাস আবার ORA মানে 90 ইকুয়াল টু 360। এখানে লেখা আছে যেহেতু RAQ মানে A আর অ্যাঙ্গেল AQO ইকুয়াল টু ORA সমান 90 ডিগ্রি, তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম A প্লাস QOR ইকুয়াল টু 360 ছিল, এই দুটো 90কে এই সাইডে পাঠালে কি হবে মাইনাস 180 হয়ে যাবে, তাহলে 360 বিয়োগ 180
করলে 180। তাহলে আমরা পেলাম কত, এ প্লাস অ্যাঙ্গেল কিউ ও আর সমান 180। এবার দেখে নাও আবার ত্রিভুজ কত কিউ ও আর থেকে পাই, দেখে নাও এখানে দেখো একদম তলায় একটা ত্রিভুজ আছে, নাম কি কিউ ও আর। এই ত্রিভুজ থেকে আমরা কী পাই, আমরা জানি কোনো ত্রিভুজে 3টি কোণের যোগফল 180 হয়। তো এই যে তলা ত্রিভুজটার প্রথম কোণটা R1, সেকেন্ড কোণটা কত কিউ ও আর, আর থার্ড কোণটা কত আবার R2, মানে কি R1 যোগ কিউ ও আর যোগ R2 সমান 180 ডিগ্রি। দেখতে পাচ্ছ এখানে করেছে এখানটায়। তাহলে কী পেলাম, এই তো কিউ ও আর যোগ R1 যোগ R2 সমান 180 ডিগ্রি। তোমার কাজকে এখান থেকে বার করে নেবে কি কিউ ও আর কত, অর্থাৎ কিউ ও আর সমান 180 ডিগ্রি মাইনাস কত, এই R1 R2টাকে আমরা কোথায় পাঠাবো, এই সাইডে পাঠাচ্ছি, মানে মাইনাস R1 যোগ R2। তো এখানে পেয়ে গেলাম, কিউ ও আরটা পেয়ে গেলাম। এবার আমরা করবো কি, এই কিউ ও আরের মানটা কোথায় পুট করব, 2 নম্বর সমীকরণে বসাবো। অর্থাৎ আমরা এখন যে কিউ ও আরটা পেলাম এইখানটা 3 নম্বরে কিউ ও আরটা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে বসালে কি হবে, এ প্লাস কিউ ও আর, দেখতে পাচ্ছ কিউ ও আর, তাহলে কিউ ও আরের জায়গায় বসবে এইটা 180 মাইনাস R1 যোগ R2। তাহলে কত হচ্ছে, তাহলে এ প্লাস 180 মাইনাস R1 যোগ R2 ইকুয়াল টু ছিল কত 180, দেখতে পাচ্ছ। তাহলে এ প্লাস কিউ আর, এই কিউ ও আরের জায়গায় জাস্ট বসালাম হচ্ছে এইটা, বসালাম এটা, তাহলে ইকুয়াল টু 180 ছিল, ওটা বসালাম। করে দেখো এ 180 কাটছে, তাহলে আমরা পেলাম কি এ ইকুয়াল টু R1 যোগ R2, বা R1 যোগ R2 সমান কত হলো এ। তাহলে আমরা কি পেলাম, R1 যোগ R2টা আমরা এ পেয়ে গেলাম। তো এবারে কি করব, একদম প্রথম সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণ দেখে নাও, এইটা ছিল 1 নম্বর সমীকরণ, কি ছিল, ডেল্টা মানে I1 যোগ I2 মাইনাস R1 যোগ R2। এই সমীকরণে R1 যোগ R2 ইকুয়াল টু এটা বসাবো। দেখতে পাচ্ছ আমরা একটু আগে পেলাম, কি পেলাম, যে R1 যোগ R2 সমানে, তো 1 নম্বর সমীকরণে কি বসাবো, R1 যোগ R2 জায়গায় বসাবো কি এ। তাহলে বসালে তখন ডেল্টা কত হবে, I1 যোগ I2 মাইনাস এ, কারণ মাইনাস কত ছিল R1 যোগ R2, তার জায়গায় বসছে এ। তাহলে অর্থাৎ কী পেলাম, অর্থাৎ আমরা পেলাম ডেল্টা মানে I1 যোগ I2 মাইনাস এ। এটি হলো নির্ণেয় চ্যুতিকোণের রাশিমালা। তো তোমাদের ক্লাস 10-এ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, চ্যুতিকোণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তো এবারে পরীক্ষায় পড়তে পারে, মাধ্যমিকে তোমরা এটা ভালোভাবে পড়ে রাখো, যে ডেল্টা ইকুয়াল টু I1 যোগ I2 মাইনাস এ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো।